কলকাতায় যখন ধর্ণা দিয়েছিলেন তখন সবাই জানে ধর্ণার পিছনে দুবেলা খেয়েছিলেন। এখন দিল্লিতে ধর্ণা দেওয়ার আগে সেই ব্যবস্থাটা করে তারপরে ধর্ণা দিবেন, কারণ দিল্লিতে অনেক বেশি মিডিয়া থাকবে। তো আপনার ওই চট্টামি করে ধর্ণার নাম করে বসে বসে পিছনে দাঁড়িয়ে পিছনে কায়দা করে লুকিয়ে হোটেলে গিয়ে লুকিয়ে খাওয়া দাওয়া করা চলবে না কিন্তু ওখানটায়। কারণ আপনি জানেন যে একটা মানুষ ২৬ দিন অনশন করলে কি হয়। এখানে কিন্তু মমতা ব্যানার্জির কিছু হয়নি, হয়ও না, কারণ সে পিছনে স্টেজের পিছনে চুরি করে খেয়েছে। তার সঙ্গে যারা ধর্ণা দিয়ে তারা আমাকে বলেছে যে দিদিকে তোমরা চেনো না ভাই, তোমরা এখন মায়ের কোলে আছে, দিদিকে চেনো না। প্রত্যেক দিন খেয়েছে কিছু না কিছু, এবং দুবেলা খেয়েছে। এবার দেখা গেল উচ্চ মাধ্যমিক স্তরেও বিপুল ড্রপ আউট গত 5 বছর। তার মানেটা এইটা যে মনে করুন যেসব ভান্ডার দিচ্ছে, যেসব সুযোগ সুবিধা দিচ্ছে, সবুজ সাথী থেকে আরম্ভ করে যা যা দিচ্ছে, তাতে বাস্তবে তার প্রতিফলন ঘটছে না। এই যে কন্যাশ্রী, যুবশ্রী, হ্যান ত্যান যা যা দিচ্ছে, টাকা তো বন্টন হচ্ছে, কম্পিউটার দেওয়া, এই যে ট্যাব দেওয়া হচ্ছে, মোবাইল দেওয়া হচ্ছে, কিন্তু বাস্তবে তার প্রতিফলন ঘটছে না। এটা তো গেল ড্রপ আউট। এবার যারা আছে তাদের কোয়ালিটিটা কি সেটা যদি দেখেন তাহলে দেখবেন আপনি হতাশ হবেন। ড্রপ আউট তো অন্য জিনিস, যে তার পড়ার ইচ্ছা নাই। কারণটা কি? অভাব, দারিদ্রতা বাড়ছে। তাদের ঘরের কাজ করতে হয়, মাঠের কাজ করতে হয়, রোজগারের ব্যবস্থা করতে হয়। পড়াশোনা করে বাবা মা তাদের ঘরের ছেলে মেয়েদের আর সময় নষ্ট করতে দিতে চায় না, কারণ ঘরে রোজগার দরকার। তাই স্কুল ছেড়ে মাঠে ঘাটে দোকানে কারোর বাড়িতে কাজ করতে বাধ্য হচ্ছে তাদের ঘরের ছেলেমেয়েরা। তাই এই ড্রপ আউটের সংখ্যা বাড়ছে। এটা খুবই দুশ্চিন্তার কারণ যে এত ড্রপ আউট কেন হবে। এছাড়াও আরেকটা দুশ্চিন্তার কারণ, ড্রপ আউট না হলেও যে যোগ্যতা, যে কোয়ালিটি অফ এডুকেশান এ বাংলায় একদম তলানিতে। খেলা ছাড়া তো আর কিছু হয়নি। শিল্প নেই, স্বাস্থ্য নেই, চাকরি নেই, শিক্ষা নেই, মানুষের রুটি রুজির কোনো ব্যবস্থা নেই। এখানে শুধু খেলাই হয়। যাদের কোনো কাজ থাকে না তারা খেলতে চায়, তারা খেলতে ভালোবাসে। দিদির কাছে আর কোনো কিছু নেই দেওয়ার, তাই খেলে খেলেই তিনি জীবন কাটাবেন। তিনি তো খেলেই চলেছেন। খেলাই তার জীবনের সবথেকে বড় প্রিয় বস্তু। বাকি মানুষের জন্য ভাবনার তার সময় কই? তার খেলতে সময় পার, মানুষের জন্য ভাবার তার সময় কই? তা দিদি আপনি খেলুন, আর খেলতে খেলতে বাংলার 12টা বাজান। এটাই যখন আপনার জীবনের উদ্দেশ্য, আপনি খেলুন, ভালো করে খেলুন, খুব করে খেলুন, কিন্তু দয়া করে পাটা ভাঙবেন না। কারণ পা আপনি কখনো আপনার ভাঙেনি, নাটক করেছিলেন সেদিন। আবার বলছি, আবার ভোটার একবার নাটক করে হাত পা ভাঙার গল্প, চোখে লাগার গল্প, মাথা ফাটার গল্প এসব না করলে আমরা খুশি হব। কারণ আমি সেদিনও বলেছিলাম খেলতে গিয়ে আপনার পা ভেঙেছিল, এবং বলেছিলাম ভোটের যেদিনকে রেজাল্ট বাড়াবে সেদিন আপনার পা ঠিক হয়ে যাবে, হয়েওছে তাই। আপনার এ খেলা দেখতে দেখতে বাংলা মানুষ অভ্যস্ত হয়ে গেছে। কারচুপির তীর্থস্থান তো পশ্চিমবঙ্গ হয়ে গেছে, আর কী করা যাবে। পাসপোর্ট আপনি এখানে জাল পাবেন, জাল পরীক্ষাপত্র পাবেন, উত্তরপত্র পাবেন, চাকরির জাল সার্টিফিকেট পাবেন। তো জাল ভোটার কার্ড বড় কথা নয়, সর্বত্র তো জাল। পশ্চিমবঙ্গে দিদি একটা যদি প্রকল্প চালু করেন জাল শ্রী, তাহলে এখানে তৃণমূল প্রথম প্রাইজ পাবে, সবাই জানে। ভোটার লিস্টে নাম পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা তোলে, বুথ লেভেল অফিসার নিয়োগ করে রাজ্যের সরকার, ভায়া পঞ্চায়েত, ভায়া মিউনিসিপ্যালিটি, ভায়া সরকারি কর্মচারী। প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার কারা কারা হয় আপনারা সব জানেন। এটা সরকারের, রাজ্য সরকারের দায়িত্ব। যদি কেন্দ্র সরকারের পক্ষ থেকে, ইলেকশন কমিশনের পক্ষ থেকে কোনোরকমভাবে প্রভাব খাটিয়ে কেউ কিছু করার চেষ্টা করে, তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর উচিত ইলেকশন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা। আমরা যেটা করেছি এর আগে, ইলেকশন কমিশনকে গিয়ে মহারাষ্ট্রের যে আমাদের যে প্রশ্ন ছিল যে বিধানসভার লোকসভার মাঝখানে কী করে 29-30 লক্ষ ভোটার ঢুকে গেল, তার জন্য নিয়মমাফিক প্রোটেস্ট হয়েছে। আপনি প্রোটেস্ট করুন, আপনি তো করেন না প্রোটেস্ট। আপনি আমাদেরকে বলবেন, লোককে বলবেন, আপনার কর্মীদেরকে উৎসাহিত করার কথা বলবেন, কর্মীদেরকে সজাগ করবেন। কারণ আপনি ভুয়া ভোটারের ভাণ্ডার রচনা তৈরি করেছেন এই বাংলায়। ভুয়া ভোটারের ভাণ্ডার আছে আপনার কাছে।
আপনি জানেন এটাই হচ্ছে আপনার পার্টি এবং প্রশাসনের মিলিত যে যৌথ আঁতাত, তার সবথেকে বড় প্রতিফলন হচ্ছে ভুয়া ভোটার। শুধু ভুয়া ভোটারই ক্ষান্ত হয় না, ভোটের সময় ভুয়া ভোট যাতে দিতে পারে তার ব্যবস্থা হয়। আপনি ব্যালট বাক্সের গুনতিতে এদিক ওদিক করে দিয়েছেন, পঞ্চায়েত নির্বাচনে গোটা ব্যালটের পর ব্যালট পাল্টে দিয়েছেন আপনি আমাদেরকে হারানোর জন্য। সব আপনার প্রশাসনকে দিয়ে করিয়েছেন। আজ আপনি সাধু সাজলে তো হবে না দিদি ভাই। আপনার আমলে এই রাজ্যেও দুর্নীতি চৌর্যবৃত্তির তীর্থস্থান হয়ে গেছে। এখন আপনি সাধু সাজলে তো হবে না। দিদি খোকাবাবুর দল মূলত দিদির দল, এটা ওয়ান ওম্যান পার্টি। বাকি সেখানটা যারা আছে তাদের কিছু বলার অধিকার সুযোগ সেখানে তো নেই, কারণ বাকি যাদের আছে তারা মোটামুটি কৃতদাস শ্রেণী, এটা ভেবে নিতে পারেন। তো যারা কৃতদাস হয়ে তৃণমূল দলটা করে তাদের নিজের কথা, মনের কথা, ইচ্ছার কথা, অনিচ্ছার কথা বলবার ক্ষমতা থাকে না। এটা ওয়ান ওম্যান পার্টি। তাই এখানে যে যাই বলুক না কেন দিদির ইশারাতে বলা হয়, আর দিদির ইশারার বাইরে কারো কিছু করার অধিকার বা ক্ষমতা নেই। এটাই তৃণমূলের দস্তুর। এখানকার পারফরমেন্স একটাই, কত মাল কামাতে পারলে সেই মালের কতটা ভাগ দিতে পারলে, এটাই পারফরমেন্স। কতটা লুট করতে পেরেছো, কতটা কামাতে পেরেছো, তার উপরে তোমার পারফরমেন্স নির্ভর করবে। তো যেখানে যা যতটা লুট হয়েছে, যারা লুট করে দিদিকে ভাগ দিয়েছে, পার্টিকে ভাগ দিয়েছে, তৃণমূল দল আজকে যে ফান্ড, ইলেকট্রাল ফান্ড, সেটা ভারতবর্ষে মানে চমকে যাওয়ার মতো। এত টাকা কোথা থেকে এসেছে সবাই জানে এগুলো। তাই স্বাভাবিকভাবেই তৃণমূলের নেতাদের যারা টিকিট দেবে তাদেরকে, দিদিকে, পার্টিকে যে যত তুলে দিতে পারবে তার তত নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বাড়বে। সারা ভারতবর্ষে সবথেকে বেশি ওয়াকফ বোর্ডের সম্পত্তি পশ্চিমবঙ্গে, 1,48,200টা। সারা ভারতবর্ষে সবথেকে বেশি ওয়াকফ সম্পত্তি হচ্ছে পশ্চিমবঙ্গে, 1,48,200। আপনারা অবাক হবেন, ভারতবর্ষের বিধানসভা, পশ্চিমবঙ্গের বিধানসভা সেটা ওয়াকফ সম্পত্তি, ভাড়া 100 টাকা। টালিগঞ্জ ক্লাব, যেখানে শুটিং হয়, সিনেমা হয়, কয়েক হাজার কোটি টাকা সম্পত্তি, ভাড়া কয়েকশো টাকা। কলকাতার রয়্যাল গল্ফ ক্লাব, কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি, কয়েকশো টাকা ভাড়া। আমরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দাবি করেছি যে 1,48,200 যে ওয়াকফ সম্পত্তি আছে পশ্চিমবঙ্গে তার তালিকা প্রকাশ করুন, নাম্বার 1। নাম্বার 2, তার কত মূল্য সেটা প্রকাশ করা হোক। 3, সেখান থেকে কত রোজগার হয় তা জানানো হোক। কারণ ইমাম মুয়াজ্জিনদেরকে যে ভাতা দেওয়া হয় সেটা সরকারের পক্ষ থেকে দেওয়া হয় না, ওয়াকফ বোর্ডের রোজগার থেকে দেওয়া হয়। সেই রোজগার বাড়ানোর জন্য সরকার কী সিদ্ধান্ত নিয়েছে, কী পরিকল্পনা নিয়েছে আমাদের জানা দরকার। কারণ একটাই, ভারতবর্ষের সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি এই পশ্চিমবঙ্গে। গোটা কলকাতা জুড়ে, বড় বড় শহরে, কলকাতা মতন শহরে যেখানে হাজার হাজার ওয়াকফ সম্পত্তি আছে, সেগুলো বেদখল হচ্ছে, প্রমোটারদের হাতে চলে যাচ্ছে। তাই ভারতবর্ষের কংগ্রেস সরকার 2013 সালে আইন এনে বলে দিয়েছিল যে ওয়াকফ বোর্ডের সম্পত্তি বেহাত করা যাবে না, হাত বদল করা যাবে না। কিন্তু তা সত্ত্বেও পশ্চিমবঙ্গে নানা রকমের ফাঁক ফোকর দেখিয়ে এই ওয়াকফ সম্পত্তি হাতছাড়া হচ্ছে, হাত বেহাত হচ্ছে। যেমন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভূমি রাজস্ব দপ্তরের আজকে সেই দক্ষতা আছে যে আপনার জমি, আপনার জলজমি কৃষি জমি করে দেওয়া, কৃষি জমিকে বাণিজ্য জমি করে দেওয়া। ঠিক একইভাবে ওয়াকফ সম্পত্তিকেও আপনার সম্পত্তি প্রমোটারদের সম্পত্তি রূপান্তরিত করার সমস্ত নেটওয়ার্ক পশ্চিমবঙ্গে আছে। তাই এই দুটো আমাদের দাবি। এখন ভাই যে রদ বদল হলে যার পথ যাবে তার পেটে হাত পড়বে, অন্য কিছু না। জনসেবা তো কেউ করে না, নিজের সেবা করেছে, নিজের ধন কামিয়েছে, সম্পদ কামিয়েছে, বিল্ডিং করেছে, গাড়ি কিনেছে, তাদের হাত পড়তে পারে। সেই আশঙ্কায় সবাই এখন রাত্রেবেলায় ঘুমোতে পারছে না। যতক্ষণ না পর্যন্ত ম্যানেজ হবে ততক্ষণ পর্যন্ত তৃণমূল দলে কিন্তু হর্ষ উল্লাস বন্ধ থাকবে। তার মানে দিদির সঙ্গে খোকাবাবুর অনেকটা রিলেশন হয়ে গেছে মনে হচ্ছে। এখন দিদি সাফাই গাইছে, দিদি যখন খোকাবাবুকে আবার রক্ষা করার ময়দানে নেমেছে, তার মানে কালকের পর দিদি আর খোকাবাবুর মধ্যে সম্পর্কটা মনে হচ্ছে আবার নর্মালাইজ হচ্ছে। খোকাবাবুর বিদ্রোহ দিদি মানতে রাজি নন। খোকাবাবু বিদ্রোহ করলে দিদির বিপদ হবে বুঝে দিদি হয়তো সমঝোতার লাইনে হাঁটছেন।
কারণ কালকে এটাও দেখেছি, যা কোনোদিন দেখিনি আমরা, খোকাবাবুর জন্য নানা রকমের স্লোগান, নানা রকমের সুন্দর সুন্দর পোস্টার। দিদি এগুলোতে ভয় পেয়েছেন, তাই খোকাবাবুর সঙ্গে আঁতাত করে, খোকাবাবুর সঙ্গে সমঝোতা করে দিদি নির্বাচনটা করতে চাইছেন। দিদির একার উপরে ভরসা হারিয়ে ফেলেছেন।